আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব, আপনারা কখনো মনোবল হারাবেন না। আজকে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটা দিয়েছেন, আমি মনে করি খুবই সময় উপযোগী একটা বক্তব্য। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট অফ দ্য মিলিটারি এঙ্গেজমেন্ট, হাসনাতের বক্তব্য খুব পরিষ্কার। এই ডিজিএফআই এনএসআই এর গুন্ডামি, মাস্তানি, বদমাইশি গত 16 বছর থেকে আমরা দেখতেছি, কন্টিনিউ দেখছি। ডিজিএফআই কে দিয়ে রাজনীতি করানো, দল বানানো, দল ভাঙানো। দর্শক, গত কয়েকদিন যাবৎ ধরে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহর যে বক্তব্য সেটির জবাব দিয়েছেন সেনাপ্রধান। এবার সেনাপ্রধান উপযোগী একটি বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের সকলে প্রশংসা করেছেন। দর্শক, তিনি কি বলেছেন তার বক্তব্যটি আমরা শুনব। এমনকি অতীতে সেনাবাহিনী যে কর্মকাণ্ড করেছে তা নিয়েও গোপন তথ্য ফাঁস করেছেন টকশোতে। এই ভিডিওতে দেখতে পারবেন, ভিডিওর শেষ অংশে রয়েছে সেই ভিডিওটি। প্রথমে আমরা দেখে আসি যে সেনাপ্রধান কি বলেছেন। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। আজকে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটা দিয়েছেন, আমি মনে করি খুবই সময় উপযোগী একটা বক্তব্য। কারণ গেল কয়েকদিন যাবৎ যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোতে সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনা প্রধানের বিরুদ্ধে পরিকল্পিত একটা মুভমেন্ট কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। তবে যারা পাগলা ভক্ত আছেন, হাসনাতের সার্জিস যে অ্যান্সার দিয়েছে, নিশ্চয়ই সেখান থেকে অ্যান্সারটা পাইছেন। তো জুলাই অভ্যুত্থান এটা 24-এর এমন একটা ইস্যু, যে ইস্যুটাকে আপনি চাইলে সহসায় এটাকে অমান্য করা অথবা এটাকে ডিঙাই যাওয়া রাইট নাও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বা সময়ের প্রেক্ষাপটে এটা কোনোভাবেই সম্ভব না। তো আজকে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আজকে একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে যে সেনা মঞ্চে যারা জুলাই আগস্টে, মানে আগস্টে তো অল্প কিছু, বাট জুলাইয়ের মধ্যে এই সময়টাতে যারা আহত হয়েছিলেন তাদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক একটা ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে আপনার কি বলা হয় যে হাজার হাজার পোলাপাইন সম্ভবত সেখানে আজকে ইফতারিতে গিয়েছিল। তো তাদের সামনে তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে আর তারা যেন মনোবল না হারায়। তো সেনাবাহিনী কি কি করছে এই সময়টাতে? সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত 4200 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। ইভেন এই কার্যক্রমটা এখনো চলমান। আহতদেরও আর্থিক সহায়তা দিতে আপনার কাজ করছে সেনাবাহিনী, পাশাপাশি ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেও আপনার আহতদের সহায়তা তারা আপনার এখানে কানেক্ট করছে। ইভেন তিনি তাদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা জাতির কৃতি সন্তান, সেনাবাহিনী আপনাদের পাশে আছে সবসময়, আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে, একজন সেনাপ্রধান বলছেন নিশ্চয়তা দেওয়া হচ্ছে কাদের? আহতদের। কিসের নিশ্চয়তা? যে তাদের পাশে সবসময় সেনাবাহিনী থাকবে এবং তাদের পুনর্বাসনেও সেনাবাহিনী কাজ করবে। পুনর্বাসন বলতে যেটা, যেমন ধরুন আপনি একজন কর্মজীবী মানুষ ছিলেন, আপনার একটা হাত ডিস্টার্ব হয়েছে অথবা পা অথবা চোখ অথবা সামহাও আপনি কিন্তু এখন কামাই রুজি করতে পারতেছেন না, সমাজে অবহেলিত হয়ে যাবেন। নাহিদ সার্জিস বা আসিফ বা নাহিদরা যারা আছেন, হাসনাতরা আছেন, তারা মাশাআল্লাহ কোটি কোটি টাকা কামাই ফেলছেন, অনেকে কামাচ্ছেন, নানান খবর আমরা দেখছি। কিন্তু এই আহতরা 3 দিন পরে পরে রাস্তায় ঘুরে দেওয়া ছাড়া, ওয়ারিয়র্স অফ জুলাই এই একটা ট্যাক্স, আর আমাদের বিদেশিতে যেমন বলা হয় রেমিটেন্স যোদ্ধা, ফার্মমূলক একটা শব্দ, অরিজিনালি এই শব্দটার কোনো আলাদা ভ্যালু নাই, আমাদেরকে একটা বুঝ দেওয়া হয় রেমিটেন্স যোদ্ধা। ওইরকম ওয়ারিয়র্স অফ জুলাই, এরকম তেলমাখা ওয়ার্ড ছাড়া এই আহতরা আসলে দিন শেষে অনেকের বাপ মা ভিক্ষাত নামছে, অনেকে ভাত খেতে ভাত পায় না, জায়গা জমি বিক্রি করে চিকিৎসা করছে, অনেকে মরেও গেছে, মারা গেলে তার লাশ নিয়ে আবার একটা নাটক ফাটক হয়, আন্দোলন হয়, জুলাই আগস্টের স্পিরিট বলে চিল্লায়। কিন্তু যারা স্পিরিটে আহত হয়েছে তাদের জন্য যে জুলাই ফাউন্ডেশন করা হলো, সেই ফাউন্ডেশন কতটুকু টাকা পয়সা দিল চিকিৎসার জন্য? শুনলাম সারা বাংলাদেশে চিকিৎসা ফ্রি, প্রাইভেটে চিকিৎসা ফ্রি হবে। কোথায় কতটুকু পাইছেন? 3 দিন পরে পরে আন্দোলন দেখলে আমরা এটা মনে হয় না যেগুলো হচ্ছে। তো সেই জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যে একটা অবস্থান ছিল, পরিকল্পিত একটা মুভমেন্ট করানোর চেষ্টা ছিল, সেখানে আজকে সেনাপ্রধান এই জুলাই আগস্টে যারা আহত আছেন তাদেরকে নিয়ে যখন একটা প্রোগ্রাম করেছেন, খুবই যৌক্তিক সময় উপযোগী একটা প্রোগ্রাম ছিল এবং সেখানে তিনি সুন্দর বক্তব্য দিয়েছেন। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট অফ দ্য মিলিটারি এঙ্গেজমেন্ট, হাসনাতের বক্তব্য খুব পরিষ্কার। এই ডিজিএফআই এনএসআই এর গুন্ডামি, মাস্তানি, বদমাইশি গত 16 বছর থেকে আমরা দেখতেছি, কন্টিনিউ দেখছি। ডিজিএফআই কে দিয়ে রাজনীতি করানো, দল বানানো, দল ভাঙানো, এই সব কিছুর পলিটিক্স তো আমরা গত 50 বছরে দেখছি। ক্যান্টনমেন্টে নিয়ে অমুকরে থ্রেট দেওয়া, উঠায় নিয়ে আসা, বিচারপতিরে এয়ারপোর্টে লাথি মাইরা বাইর করে দেওয়া, এই ডিজিএফআই এগুলো তো আমরা দেখছি।
প্রশ্ন হচ্ছে টার্কিতে, ইজিপ্টে, পাকিস্তানে ওখানকার গোয়েন্দা সংস্থার এই কাজগুলো যেটা হয়েছে তারাকে রাষ্ট্রকে করতে দেয়, রাষ্ট্র গড়তে পারে নাই তারা। অতএব এই গণতন্ত্রের যাত্রা যেটা আমরা শুরু করেছি নতুন করে আবার গত অভ্যুত্থানের পরে, বাংলাদেশকে যদি আবার রাষ্ট্র বানাতে হয়, কিপ দেম আউট অফ পলিটিক্স। আর্মড ফোর্সেসের সিনিয়র লিডারশিপকে বলছি, গোয়েন্দা সংস্থাগুলোকে বলছি, ফর গডস সেক গেট আউট অফ দ্য পলিটিক্স। দিস ইজ নট ইউর বিজনেস। ব্যবসা করা যেভাবে আপনার কাজ না, রাজনীতিতে মাথা ঘামানো আপনার কাজ না। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, চাকর বাকরের মতো থাকবেন। লেট দ্য পলিটিশিয়ান সর্ট ইট আউট। রাজনীতিবিদরা, রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না। আপনি কর্মচারীর মতো থাকেন। অতএব, এবং তার বক্তব্যগুলো দেখেন, সেনাপ্রধানের বক্তব্য, চুপ্পুর বক্তব্য, ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য, ভারতের সেনাপ্রধানের বক্তব্য, একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স। ইনক্লুসিভ পলিটিক্সের কথা 2014-তে মনে ছিল না, 2018-তে মনে ছিল না, যখন এই আর্মড ফোর্সেসের অফিসাররা, পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে, তখন বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্সের কথা মনে ছিল না, 2024-এ মনে ছিল না যে ইনক্লুসিভ পলিটিক্সের কথা। এখন কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়া আমাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স শেখাচ্ছেন? ভারত বলছে বাংলাদেশে নাকি নির্বাচিত সরকার না আসলে, ইনক্লুসিভ নির্বাচন না হইলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। এতদিন বুঝেন নাই? 16 বছর ধরে এগুলো মনে ছিল না? তখন যে ফ্যাসিবাদ কায়েম করেছেন আপনার। অতএব ইনক্লুসিভ পলিটিক্স কি জিনিস এটা আমরা জানি, আমরা বুঝি বলি আপনাদেরকে বলছি, গেট আউট অফ পলিটিক্স। দিস ইজ নট ইউর বিজনেস। দয়া করে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন, এই রিপাবলিকটাকে রিপাবলিক হইতে দেন, 1400 শহীদের রক্তে গড়া দেশটাকে দেশ হইতে দেন, এটাকে ধ্বংস করে দেন। দর্শক, আপনারা জানেন অতীতে সেনাবাহিনী কিন্তু অনেক ভুল করেছে। শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন সেনাবাহিনী, ডিজিএফআই, বিজিবি দিয়েও তারা অপকর্ম করেছে। সে সময় কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছিলেন না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন দায়িত্ব নিয়েছেন তার 2-3 মাস পরেই হাসিনার পতন হয়েছে। এতে বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন তিনি সেনাপ্রধান হয়েছেন, তারপর হাসিনার কোনো অপকর্মর সাথে তিনি জড়িত ছিলেন না। একটি অপকর্ম তিনি করতে চেয়েছিলেন, সেটি ব্যর্থ করে শেখ হাসিনাকে এবার দেশ ছাড়া করেছে সেনাপ্রধান নিজেই। শেখ হাসিনা পালানোর কিন্তু একটি ভূমিকা রয়েছে সেনাপ্রধানের কারণে কিন্তু শেখ হাসিনা পালিয়েছে। নাহলে কিন্তু শেখ হাসিনার সাপোর্ট যদি সেনাপ্রধান করত, তাহলে কিছুতেই ছাত্ররা সফল হতে পারত না। সেনাবাহিনী যদি গুলি করত, তাহলে শিক্ষার্থীদের আন্দোলন কিছুতেই এত দূর এগোতো না। দর্শক, সেই জন্য কিন্তু বলা যাচ্ছে যে সেনাপ্রধানের কর্মকাণ্ডের কারণেই কিন্তু এই জুলাই বিপ্লব সফল হয়েছে। দর্শক, আপনি কি মতামত জানাবেন? আসসালামু আলাইকুম।